ওয়েলকাম টু উড়ান পাঠশালা। হোপ অল অফ ইউ আর ওয়েল। প্রত্যেকে ভালো আছো। আমরা আবার এসএলএসটির ক্লাসে ফিরে এসেছি। তো এসএলএসটি অ্যাসপিরেন্টস তোমরা যারা আছো, স্পেশালি 9, 10 এবং 11, 12-এর যারা তোমরা যারা এক্সামস দিতে চলেছো, তো প্রত্যেকের ক্ষেত্রে আমি একটা বিষয়ে বারবার বলেছি আমি ইচ অ্যান্ড এভরি ক্লাসে। তো সেটা হচ্ছে আমাদের এখনো পর্যন্ত যে সমস্ত জব অ্যাসপিরেন্টস যারা টিচিং, যাদের প্যাশন এবং যারা এই টিচিং এলিজিবিলিটি পরীক্ষায় যারা বসতে চলেছো, তোমাদের ফ্রেন্ডস বা তোমরা যারা আছো এখনো পর্যন্ত টিল নাও যারা এই অ্যাপটা ডাউনলোড করোনি, তো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি তোমরা গুগল প্লে স্টোর থেকে উড়ান পাঠশালায় অ্যাপটা ডাউনলোড করো, করে রেজিস্টার করো। তারপর আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি সাবজেক্ট ওয়াইজ তোমাদের যার যা কনসার্নিং সাবজেক্ট, যে সাবজেক্টে তোমরা প্রিপারেশন অলরেডি নিচ্ছ এবং যে সাবজেক্টে তোমরা পরীক্ষা দেবে, প্রত্যেকটা ফ্যাকাল্টির ক্লাস লেকচার, ক্লাস ডেলিভারি তোমরা ফলো আপ করো। তার সাথে তোমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কন্টেন্টের ক্লাস অ্যাসাইনমেন্ট ওখানে আমাদের আপলোড করা আছে। ক্লাস অ্যাসাইনমেন্ট মিনস কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্স, কারণ তোমরা এক্সামসে জানো যে এবারে 2016-এর পর, এর আগেও আমি বলেছি, আমাদের এরপর এটা ফার্স্ট এক্সামস বলতে পারো আফটার 2016। এটা লং স্প্যান, তাই না? একটা দীর্ঘ সময় পর আবার একটা আমরা গোল্ডেন চান্স, একটা অপরচুনিটি তোমরা পাচ্ছ। তো সেই অপরচুনিটিটাকে যাতে ফুলফিল করা যায়, তোমাদের ড্রিম যাতে সাকসেসফুল হয়, তো তার জন্য প্রথম থেকে আমাদের ফাইট করতে হবে। এবং আমাদের অ্যাপে স্পেসিফিক যে এরিয়া যেগুলো রয়েছে, ভিডিও লাইব্রেরি রয়েছে, আমাদের মক দেওয়ার একটা প্রভিশন থাকছে ওখানে, প্লাস প্রত্যেকটা কন্টেন্টের ওপর যে আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট থাকছে, কোয়েশ্চেন্স থাকছে উইথ অ্যানালাইসিস, ওয়ান লাইনের কোয়েশ্চেন, এমসিকিউ কোয়েশ্চেন, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করো। তার সাথে ডাউট ক্লিয়ারিং একটা সেশনও থাকছে আমাদের। তোমাদের যদি মনে হয় যে কোনো পার্টিকুলার আমার সাবজেক্টে কোনো পোয়েট্রি বলো বা ড্রামা বলো বা তোমার শর্ট স্টোরি বলো বা গ্রামার বলো, যে কোনো যেটা এসএলএসটি সিলেবাসের সাথে একদম কোরিলেটেড, যদি কোনো জায়গায় কোনো রকম কোনো কোয়েশ্চেন, কোনো কোয়ারি থাকে, অবভিয়াসলি আমাদের সাথে কমিউনিকেট করো। তোমাদের সমস্ত কোয়ারি এবং সমস্ত কোয়েশ্চেন সলিউশন আমরা দেবো। ওকে, তো স্পেশালি আমরা আজকে একটা এসে আর টপিক আমরা ডিসকাস করব, যে এসের টপিকটা তোমরা জানো যে বিশেষ করে 9, 10 এবং 11, 12-এর যারা ক্যান্ডিডেট, যারা এক্সামস দিচ্ছ এসএলএসটি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে, তো দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের এটা কমন টপিক, কমন প্লেস টপিক, তোমরা প্রত্যেকেই জানো। এবং শর্ট স্টোরি, এসে, এই যে টপিকগুলো এসএলএসটি সিলেবাসের মধ্যে আছে, প্রেসক্রাইব সিলেবাসের মধ্যে আছে, এগুলো তোমরা এই অল্প সময়ের মধ্যে কিভাবে কভার আপ করবে। তো দেখো, আমরা যেহেতু টাইম আমাদের হাতে খুবই কম, তো আমরা ইলাবোরেটলি একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের হাতে পড়ার সময় নেই, কারণ তোমরা অলরেডি ফার্স্ট থেকে যারা আমাদের ফলো আপ করছো, যাদের অ্যাপ, আমাদের এই অ্যাপ যারা দেখছো, তো প্রত্যেকেই জানো যে এই মিনিমাম টাইমের মধ্যে একদম ফুললি সিলেবাস কভার করা, কমপ্লিট করা, 1 ইয়ারের যে ডিউরেশন, সেটা আমাদের ক্র্যাশ কোর্সে যেটা পসিবল নয়। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব টেকনিক্যালি, খুব মেথডিক্যালি আমাদের প্রিপারেশন নিতে হবে। এবং যেভাবে আমি পোয়েট্রিগুলো তোমাদের ইন ডিটেল পড়াচ্ছি, তো আমাদের হাতে টাইম স্কোপ একদমই কম। তো সেই কারণে আমি চেষ্টা করবো একদম খুব মেথডিক্যাল ওয়েতে, খুব সাইন্টিফিক ওয়েতে তোমাদের শর্ট স্টোরি বেসের স্টোরি ইন আউটলাইন বা স্টোরি ব্রিফ, একটু গল্পের ছলে বিষয়গুলো আমি ডিসকাস করব। তারপর ওখান থেকে আমরা মডেল কোয়েশ্চেন্স, কি কি পরীক্ষা আসতে পারে, প্রবাবল কি কি কোয়েশ্চেন্স, যেগুলো তোমরা ডেফিনেটলি হোপ আই উইল গেট কমন অবভিয়াসলি। তো এইভাবে আমরা শর্ট স্টোরি এসে এই পার্টগুলো আস্তে আস্তে কভার করবো। তো চলো, লেট আস স্টার্ট new topic, a new chapter, which is included in both the field, especially for those who are actually aspirants of class 9, 10 and at the same time 11, 12. For both candidates, for both the aspirants, this topic is very commonplace, is very, very important. So I am trying my heart and soul to convince you, to mold you regarding this story. Okay, তো আমরা স্টার্ট করছি তাহলে। দেখো, টপিক হচ্ছে আমাদের লোটাস ইটার, রাইট, বাই সমারসেট মম। তো দেখো, যে কোনো আমরা শর্ট স্টোরি বা এসে এন্ট্রি নেওয়ার আগে ফার্স্টে আমাদের আগে গল্পটা জানতে হবে।
যদি তুমি স্টোরি না জানো, যদি এপিসোডটা না জানো, তাহলে সেখান থেকে আমাদের মডেল কোয়েশ্চেন্স আনসার হোয়াট এভার ইট ইজ, শর্ট অবজেক্টিভ হোক বা তোমার ওয়ান লাইনের কোয়েশ্চেন হোক, আমার মনে হয় সেটা দ্যাট উইল বি মিনিংলেস, তাই তো? কারণ ফ্যাক্টের সাথে যদি আমি অ্যাকাস্টম না হই, তাহলে কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন আমরা কিন্তু ফেস করতে পারবো না। তো সেই ফেসিলিটি আমি তোমাদের এখানে দিচ্ছি এবং আমি চেষ্টা করছি বিষয়গুলো ডিসকাস করার। দেখে নাও, তো আমি এই লোটাস ইটার এই এসেটাকে আমি কয়েকটা পার্টে ডিভাইড করেছি। দেখো, কয়েকটা সেগমেন্ট আমি এনেছি। ফার্স্ট সেগমেন্ট আমি এনেছি, দেখো, দ্য অথার্স ইন্টারেস্ট ইন থমাস উইলসন। এটা খুব ফাইন, এটা খুব বিউটিফুল টেল বলতে পারো। তো এই গল্পের আমরা প্রথম যে সেগমেন্ট, প্রথম যে উইংস, তো সেখানে আমি আসছি, যেটা হেডলাইন করি, দেখো, দি অথার্স ইন্টারেস্ট ইন থমাস উইলসন। তো এই পার্টের মধ্যে যে বিষয়টা এখানে মেনশন আছে, দেখে নাও, ডিউরিং হিজ ভিজিট টু ক্যাপ্রি, অর্থাৎ অথর অফ দিস পার্টিকুলার এসে, Somerset Maugham, the author himself, visited once upon a time near Capri. During his visit to Capri, near Naples, the author grew interested in an inhabitant of the place, Thomas Wilson. অর্থাৎ এখানে অথর তিনি যখন এই প্লেসটায় ভিজিট করতে যান, সেই সময় অল অফ এ সাডেন হি কেম অ্যাক্রস দিস কুয়ার ক্যারেক্টার, যে ক্যারেক্টার নাম হচ্ছে থমাস উইলসন। আমি মেনশন করেছি, দেখো, who was a queer character. Queer means strange character. অর্থাৎ প্রথম দর্শন বা প্রথম যখন আলাপ হয় অথরের সাথে, তো সেই সময় অথরের মনে হয়েছে যে থমাস উইলসন অ্যাকচুয়ালি ডাজ নট গো বাই এনি কনভেনশনাল ওয়ে অফ লাইফস্টাইল, রাইট? তো সেই জন্য তিনি বলছেন ওয়াজ এ কুয়ার ক্যারেক্টার। হি হার্ড দ্যাট হি হ্যাড ডিভিয়েটেড ফ্রম দ্য প্লেন মোড অফ লিভিং and preferred to enjoy his life as he liked. অর্থাৎ অ্যাকচুয়ালি সমস্ত মানুষ যেভাবে তার জীবনযাত্রা কাটায়, অতিবাহিত করে, তো এখানে রাইটারের সাথে যখন এই ব্যক্তির সাক্ষাৎ হলো, তিনি তার সাথে মেলামেশা করে বা কথাবার্তা বুঝে বা তার মোড অফ লিভিং দেখে এখানে অথরের মনে হলো যে তিনি একটু পছন্দ করেন একটু বোহেমিয়ান লাইফ একটু লিড করা, রাইট? So he heard that he had deviated from the plain mode of living and preferred to enjoy his life as he liked. অর্থাৎ উইলসন তিনি চেয়েছিলেন যে নিজের মতো করে তিনি জীবনটা কাটাবেন, কারেক্ট? The author, however, did not feel inclined to believe all he heard about him and was eager to have a personal contact with him to verify that. So author had heard various rumors, various news, various information regarding this strange character of Wilson, কিন্তু অথর তিনি নিজে চাইলেন এখানে যে তিনি নিজে থেকে মিট করতে চাইবেন। অ্যাকচুয়ালি সরাসরি কমিউনিকেশন তার সাথে হওয়ার পর, সরাসরি সাক্ষাৎ হওয়ার পর, তিনি নিজে থেকে তার সাথে মেলামেশা করার পর তিনি নিজে বিষয়গুলো, অর্থাৎ হি উড লাইক টু ডিসকভার দ্য স্পেশালিটি, দ্য ডিস্টিংগুইশড কোয়ালিটি ফ্রম দ্যাট পার্টিকুলার পার্সন, not by hearing gossip বা rumors from the other people. ওকে, আচ্ছা, সেকেন্ড পার্টে আমরা আসছি। দেখো, এখানে আমি বলেছি, দেখো, দি অথর্স মিটিং উইথ উইলসন। তাহলে ফার্স্ট পার্টটা হচ্ছে দি অথর ওয়াজ কিউরিয়াস, ওয়াজ ভেরি ইন্টারেস্টেড রিগার্ডিং দিস ক্যারেক্টার। গল্পের প্রথম যে পার্ট, প্রথম যে ডিভিশন, সেখানে অথর হার্ড so many gossip, so many information about that particular strange character that is called Wilson. Actually, আমরা আগেই তার পরিচিতি আমি দিয়েছি। তো এই পার্টে আমরা দেখব যে the author's meeting with Wilson, অর্থাৎ the author had an occasion, had the chance to meet Wilson. তো দেখো, আমি এখানে ডিসকাস করেছি the author came across Wilson on one fine occasion. এটা খুব একটা সুন্দর একটা দিন, একটা স্পেসিফিক কোন একটা অকেশনে অথর মিট করলেন উইলসনকে। ইট ওয়াজ দ্য টাইম অফ সানসেট। এখানে ব্যাকগ্রাউন্ডটাও দেওয়া হয়েছে, দেখে নাও। ক্যাপ্রি, ওভারলুকিং দ্য বে অফ নেপলস, লুকড রোম্যান্টিক চার্মিং। অর্থাৎ প্লেসটা হচ্ছে ক্যাপ্রি, এটা একটা প্লেস, একটা ভেনু। তো সেই ভেনুটার এখানে তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ইট ওয়াজ দ্য টাইম অফ সানসেট। ক্যাপ্রি ওভারলুকিং দ্য বে অফ নেপলস লুকড romantic, charming. The author's friend and host introduced him to Wilson. The author's friend
and host introduced him to Wilson, invited him to have a drink with them. Author Wilson কে invite করলো to have a drink with them. He accepted the invitation. অর্থাৎ Wilson accepted, Wilson তিনি গ্রহণ করলেন তার যে প্রপোজাল, তার যে প্রস্তাব। He invited him to have a drink with him. Next পার্টে আমরা আছি, he accepted the invitation although he was ready for his supper. তিনি রাত্রের খাবার জন্য রেডি হচ্ছিলেন, কিন্তু তিনি অলরেডি অথরের ইনভিটেশন, তার যে প্রপোজাল সেটা তিনি উড়িয়ে দিতে পারলেন না, তিনি অ্যাকসেপ্ট করলেন। দি অথর ফাউন্ড নাথিং রিমার্কেবল অর ইমপ্রেসিভ ইন উইলসনস অ্যাপিয়ারেন্স অর ড্রেস। অর্থাৎ তিনি এতদিন যা শুনেছেন লোক মুখে বা পাবলিকের কাছ থেকে বা লোকাল ইনহ্যাবিটেন্টসের কাছ থেকে এই উইলসনের বিষয়ে, তিনি কিন্তু তার আচার আচরণের মধ্যে, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো অস্বাভাবিকতা তিনি কিন্তু লক্ষ্য করলেন না। He looked just like the manager of a branch office of an insurance company. এটা অথর অ্যাজিউম করছেন যে তাকে অনেকটা, উইলসনকে অনেকটা লাগছিল কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ অফিসের ম্যানেজারের মতো। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দি অথর্স মিটিং উইথ উইলসন, এবং আফটার মিটিং উইলসন নিয়ার ক্যাপ্রি, অথর gave a proposal for dinner. Actually the author gave him the chance to have a drink with them. Especially in this task, the author's friend and host helped, assisted him a lot. And Wilson, after getting request from the author, he did not refuse his request. He was already ready for supper, and the author ultimately found no abnormality, no anomaly within Wilson's character. Acha. Wilson drank and gossiped with the author. Wilson author এবং আদার্স যে গেস্ট ছিল সেখানে তিনি তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করার পর তিনি ড্রিঙ্ক করলেন, অ্যান্ড গসিপড উইথ দ্য অথর, অথরের সাথে হোস গল্পে তিনি মত্ত হলেন। হিজ ফ্রেন্ড অ্যান্ড দ্য ল্যাটার্স ওয়াইফ, যেখানে তার ফ্রেন্ড প্রেজেন্ট ছিল এবং দ্য ল্যাটার্স ওয়াইফ, ফ্রেন্ডস ওয়াইফ। হি ওয়াজ রিজার্ভ বাট পোলাইট। অর্থাৎ দেখো এই জায়গায় অথর একটু স্পেশালিটি তিনি বলছেন উইলসনের ক্যারেক্টার সম্পর্কে। হি ওয়াজ রিজার্ভ, তিনি কিছুটা মুখচোরা টাইপের, কিন্তু ডিসেন্ট, খুব ভদ্র, হাম্বল। হি সিমড নট অ্যাট অল এক্সট্রাঅর্ডিনারি টু দ্য অথর। অথরের কাছে কোনো এক্সট্রাঅর্ডিনারি তার মধ্যে কোনো কোয়ালিটি বা তিনি কোনো স্পেশালিটি পেলেন না। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, দি অথর অ্যান্ড হিজ ফ্রেন্ড অ্যাগেন স উইলসন। অথর এবং তার বন্ধু, অথরের ফ্রেন্ড, এরা আবার উইলসনের সাথে দেখা হলো ডিউরিং দেয়ার সি বাথ, সমুদ্রে স্নান করার সময়। ওকে, আফটার হিজ বাথ, তা স্নান করার পর, দি অথর হ্যাড এ টক উইথ হিম অ্যাবাউট দি ওল্ড হিস্ট্রি অফ দ্য প্লেস। এই জায়গাটার সম্পর্কে কিছু ইনফরমেশন, কিছু হিস্ট্রিক্যাল ইনফরমেশন অথর জানতে চাইলেন, বিকজ দি অথর ওয়াজ ভেরি ইগার টু নো regarding some information, some important, some valuable information of that particular romantic place. He was much impressed with his deep knowledge in the matter. তো ওই পার্টিকুলার জায়গার যে ইনফরমেশন বা কিছু তথ্য উইলসন তাকে সাপ্লাই করলো, অথরকে সাপ্লাই করলো, এবং অথর ভীষণভাবে স্টার্ন হলেন তার এই প্রোফাউন্ড নলেজ থেকে রিগার্ডিং দ্য ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন অফ দ্যাট পার্টিকুলার প্লেস। On another occasion, the author invited Wilson to go with them to Anacapri. He agreed. তিনি আরেকটা চান্স বা আরেকটা সুযোগ দিলেন, তিনি উইলসনকে রিকোয়েস্ট করলেন যে তার সাথে অ্যানাক্যাপ্রি ভিজিট করার জন্য, এবং উইলসন উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডিসপিউট, হি এগ্রিড, হি কনসিডার্ড টু অথরস প্রপোজাল। নেক্সট যে গল্প স্টোরির আমরা থার্ড যে পার্টে এলাম, সেই থার্ড পার্টে এখানে আমি বলেছি, দেখো দ্য স্টোরি অফ উইলসনস লাইফ। এবার এই জায়গায় আমরা দেখবো উইলসনের যে ট্র্যাজিক যে লাইফ, সেটা সম্পর্কে অথর কিছুটা এখানে হিন্টস দিয়েছেন। সেটা কি, আমরা গল্পের মধ্যে একটু আসি। As the author's friend was not well, he could not accompany him. অথরের ফ্রেন্ড যেহেতু একটু অসুস্থ বোধ করছিলেন, তিনি যেহেতু মানে ফিজিক্যালি সাউন্ড ছিলেন না, he was in ill disposition, actually he was in ailing condition, that's why author's friend did not accompany him, failed to accompany him.
সো উইলসন অ্যান্ড হি ওয়েন্ট টু অ্যানাকাপ্রি, তাই উইলসন এবং অথর তিনি নিজে এরা দুজনে মিলে অ্যানাকাপ্রি, এটা বিউটিফুল প্লেস, সেনিক বিউটি, ফুল অফ সেনিক বিউটি, তো অ্যানাকাপ্রিতে ওরা ভিজিট করতে গেলে আফটার টেকিং দেয়ার ফুড অ্যান্ড ড্রিঙ্ক দেয়ার, সেখানে ড্রিঙ্ক এবং খাবার দাবারের পর দে টকড লেজারলি, তারা একটু সময়টা কাটানোর জন্য তারা পরস্পরের মধ্যে একটু খোশ গল্প বা একটু আড্ডা জুড়লো। ইন কোর্স অফ দেয়ার টক, তাদের কথাবার্তার সময় উইলসন রিলেটেড দ্য স্টোরি অফ হিজ লাইফ, তখন উইলসন ফর দ্য ফার্স্ট টাইম ওয়াজ অ্যাবাউট টু টেল হিজ প্যাথেটিক স্টোরি। ওকে, উইলসন ওয়াজ অরিজিনালি এ ব্যাংক ম্যানেজার, তিনি নিজে থেকেই যে বিষয়গুলো শেয়ার করেছেন অথরকে, তো সেগুলোই আমরা এখানে গল্পের মধ্যে জানবো। তিনি বলছেন যে আমরা তার মুখ থেকে এটা জানতে পারলাম যে তিনি প্রকৃতই একজন সত্যি ব্যাংক ম্যানেজার ছিলেন। হিজ লাইফ ওয়াজ অ্যাবসলিউটলি রেগুলার অ্যান্ড রুটিন বাউন্ড, হিজ লাইফ ওয়াজ অ্যাবসলিউটলি রেগুলার অ্যান্ড রুটিন বাউন্ড, অর্থাৎ তার লাইফ প্রকৃতই ডেইলি একটা রুটিন ওয়াইজ চলতো, যেহেতু একটা ব্যাংকে তিনি ম্যানেজার ছিলেন, অর্থাৎ হি হ্যাড টু কন্টিনিউ হিজ ডেইলি রুটিন লাইফ। Of course, his family life was not happy as he had lost both his wife and his child early. তাহলে উইলসন প্রফেশনাল লাইফটা আমরা এখানে পেলাম যে তিনি served as bank manager, okay, for a long time, but his personal life was not happy because he had lost his wife, both his wife and his son early, in the early stage of his life. Acha. He had no other relation to keep contact with him, তার আত্মীয় কিটান কিন কেউ ছিল না, তার ওয়াইফ এবং তার ছেলে মারা যাওয়ার পর তাকে দেখাশোনা করার মতো বা তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য এমন কেউ ছিল না। ওকে, হি ওয়াজ ইনফ্যাক্ট অল অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, এবং নিজেকে ভীষণ অসহায়, ভীষণ একা মনে হলো উইলসনের। স্বাভাবিকভাবেই ফ্যামিলি খুব ক্লোজ, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যদি মারা যায়, স্বাভাবিকভাবেই গোটা পৃথিবীটা শূন্য মনে হয়, তাই না? তো উইলসন ওয়াজ নট অ্যান এক্সেপশন, খুব কাছের জন, তার নিজের মানুষ, রক্তের সম্পর্কের মানুষ বলতে পারো, যে তারা মারা যাওয়ার পর উইলসন ভীষণ লোনলি ফিল করলেন। হি হ্যাড নাথিং বাট ডিলিজেন্ট ওয়ার্ক টু ডিসচার্জ সিন্স হিজ 17th year. Actually, he was in fact all alone in the world. He had nothing but diligent work to discharge since his 17th year. আচ্ছা, তো শুধুমাত্র আমরা এখানে দেখবো যে তার একমাত্র কাজ ছাড়া সে তখন আর কিছুই চিনতে পারলো না, অর্থাৎ কাজের মধ্য দিয়ে তার বাকি যে সময়টা রেস্ট যে স্প্যান অফ লাইফ বা রেস্ট পিরিয়ড অফ লাইফ তিনি কাটিয়ে দিলেন প্রায় 17th year. উইলসন ভিজিটেড ক্যাপ্রি ডিউরিং এ ভ্যাকেশন, উইলসন তিনি নিজেই একদিন একটা ভ্যাকেশন, একটা যখন ছুটি তিনি পেলেন, সেই ছুটিতে তিনি ক্যাপ্রি ভিজিট করতে এলেন। He fell in love with the loveliness of the place at first sight. প্রথমবার তিনি অ্যানাকাপ্রিতে আসার পর he fell in love with the scenic beauty of that particular place. আমরা এর আগেও দেখেছি যে অথরের ডেসক্রিপশনে যেখানে অ্যানাকাপ্রি একটা খুব ন্যাচারাল, একটা খুব বিউটিফুল সাইট, যেখানে সিনিক বিউটি, প্রকৃতি তার সৌন্দর্য ঢেলে দিয়েছে, তো সেই জায়গায় যাওয়ার আগ্রহ বা আদার্স ভিজিটারদের প্যারালাল পাশাপাশি উইলসন এবং অথর দুজনেই কিন্তু ভীষণভাবে keen on visiting there. Actually, he fell in love with the loveliness of the place at first sight. The entire environment captivated his mind and heart and induced him to settle there. এবং তিনি পার্টিকুলার ওই জায়গাটার সৌন্দর্য, নৈসর্গিক যে সৌন্দর্য তাকে এতটাই টানলো, তিনি এতটাই ভালোবেসে ফেললেন জায়গাটাকে, যে তিনি রেস্ট অফ দ্য লাইফ, তার বাকি জীবনটা তিনি চাইলেন যে ওইখানেই তিনি কাটিয়ে দেবেন। ওকে, নো ডাউট the entire environment captivated his mind and heart and induced him to settle there. He no doubt returned to England, but the vision of Capri continued to haunt him and make him restive. তিনি কাজের সূত্রে যদিও ফিরে এলেন, ইংল্যান্ডে ফিরে এলেন, কিন্তু after a certain period of time, this beautiful landscape, this beautiful scenery actually haunted him to come back again, to revisit again. Acha. Wilson finally decided to live his life of work. দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি উইলসন শেষ পর্যন্ত তিনি একদম ফাইনাল করেই নিয়েছেন যে তার
যে কাজের যে জীবন, তার যে ব্যস্ততম যে জীবন, যে বিজিয়েস্ট লাইফ এবং তার যে ওয়ার্কিং লাইফ, সেই ওয়ার্কিং লাইফটা তিনি ছেড়ে আসবেন, অর্থাৎ কাজের মধ্যে তিনি থাকবেন না, তিনি অবসর জীবন কাটাবেন, তিনি ব্যস্ততম জীবন কাটাবেন না, সেখান থেকে তিনি সরে এসে তিনি প্রকৃতির কোলে তিনি সময়টা কাটাবেন। উইলসন ফাইনালি ডিসাইডেড টু লিভ হিজ লাইফ অফ ওয়ার্ক and financial security to enjoy the rest of his life in peace and leisure in the bosom of nature. এবং আলটিমেটলি তিনি চাইলেন যে তার বাকি জীবনটা তিনি প্রকৃতির কোলে কাটিয়ে দেবেন। লিভিং ইজ এই মনোটোনাস, তার এই যে ড্রাস্টিক যে লাইফস্টাইল বা তার যে মনোটোনাস লাইফস্টাইল যেটা বলতে পারো, একঘেয়ে যে জীবন, কাজের যে জীবন, যে কর্মজীবন, সেই কর্মজীবন থেকে নিজেকে তিনি একটু নিবৃত্তি রাখবেন এবং সরিয়ে রেখে তিনি বাদবাকি জীবনটা প্রকৃতির কোলে, অর্থাৎ দেখো এখানে অলরেডি আমি মেনশন করে দিচ্ছি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সিকিউরিটির মধ্যে তিনি থাকতে চাইছেন না। তিনি এই জায়গাতেই আমরা দেখবো পরবর্তী ক্ষেত্রে তার একটা ব্লান্ডার, এবং তিনি বাদবাকি জীবনটা চাইলেন দ্য রেস্ট অফ হিজ লাইফ ইন পিস অ্যান্ড লেজার ইন দ্য বুজম অফ নেচার, অর্থাৎ প্রকৃতির কোলে হি উড লাইক টু pass the whole days, the rest of his life. He resigned from the bank. তিনি ব্যাংক থেকে রিজাইন করলেন। obtained a gratuity মানে হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি বা অন্য কোনো অর্গানাইজেশনের সাথে একটা কন্ট্রাক্ট বলতে পারো, যে কন্ট্রাক্টটা শো করে যে তুমি কর্মবিরতির পর, অ্যাকচুয়ালি কর্মজীবনের পর তুমি একটা সার্টেন ডিউরেশনে তুমি বার্ষিক যে টাকাটা, অর্থাৎ যেটাকে আমরা বার্ষিকই বলি আর কি, অ্যানুয়াল যে মানে আর্নিং বলতে পারি বা রেভিনিউ, যেটা তুমি ডিজার্ভ করো, তো সেটা আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় ইন্টারভ্যালও কোম্পানির সাথে অর্গানাইজেশন তোমার চুক্তি হতে পারে, যেটা তুমি প্রতি মাসে বা 2 মাস বা 3 মাস অন্তর তুমি পাবে, অর্থাৎ একটা কন্ট্রাক্ট সাইন করতে হয়। তো সেইখানে তুমি at the end of the year তুমি ওই লামসাম অ্যামাউন্টটাও নিতে পারো। তো এই গ্র্যাচুইট, এখানে অ্যাকচুয়ালি অ্যানুইটি ওয়ার্ডটার মানে হচ্ছে তোমার, আমরা বলতে পারি যে অ্যানুয়াল যে ইনকাম, অ্যানুয়াল যে আর্নিং। হি রিজাইন্ড ফ্রম দ্য ব্যাংক, অবটেন্ড গ্র্যাচুইটি, তিনি একটা গ্র্যাচুইটি পেলেন, সেখান থেকে সোল্ড হিজ প্রপার্টি, তার সমস্ত সম্পত্তি তিনি বিক্রি করলেন, কালেক্টেড অল হিজ অ্যাসেটস, তার সমস্ত অ্যাসেট তিনি নিলেন, অ্যান্ড বট অ্যান অ্যানুইটি ফর 25 years, এবং 25 বছরের জন্য তিনি টোটাল এই সবকিছু বিক্রি করে, সবকিছু সোল্ড করে বার্ষিক একটা এককালীন যে টাকা, সেই টাকাটা তিনি অ্যারেঞ্জ করলেন। ওকে, এবং তিনি এস্টিমেট করলেন যে টোটাল তার প্রপার্টি সেলিং বা তার গ্র্যাচুইটি এবং তার যা যা অ্যাসেট, সব অ্যাসেট বিক্রি করে তিনি টোটাল লামসাম যে অ্যামাউন্ট, যেটাকে অ্যানুইটি বলা হচ্ছে, তিনি ভাবলেন যে তার বাদবাকি যে 25 বছর সে জীবিত থাকবে আর কি, তো এই 25টা বছর তার হয়তো কেটে যাবে খুব ভালোভাবে আর কি। হ্যাঁ, হি ওয়াজ দেন 35, কারণ সেই সময় উইলসনের এজ হলো 35। হি এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যানুইটি উড কভার দ্য রেস্ট অফ হিজ লাইফ। আমি একটু আগেই বললাম যে তার একটা এক্সপেকটেশন যে হয়তো তার এই অ্যানুইটি থেকেই তার রেস্ট অফ হিজ লাইফ, অর্থাৎ 35, তারপরও 25 বছর খুব ইজিলি হেসে গেলে তার সংসার বা তার লাইফ স্প্যান কেটে যাবে। আচ্ছা, সো উইলসন কেম টু ক্যাপ্রি, তাই তিনি সমস্ত রিস্ক নিয়ে কর্মজীবন, তার ব্যস্ততম জীবন ছেড়ে দিয়ে উইলসন চলে এলেন এই সুন্দর বিউটিফুল প্লেস, বিউটিফুল ইন দ্য amidst the bosom of nature, settled in a small cottage, এবং তিনি একটা ছোট্ট কটেজে থাকলেন, and began to enjoy his life to his heart's content, এবং তিনি মন ভরে বা প্রাণ ভরে তার জীবনটা কাটানো শুরু করলেন। He was quite happy and did not think that he had made any mistake or miscalculation in his decision. দেখো, আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে অনেক ক্রিটিক বলতে পারি বা আমরা কোয়েশ্চেনের মধ্যেও পেতে পারি বা অনেকে ভাবতে পারো হয়তো যে তার ডিসিশন কি আদৌ ঠিক ছিল না ভুল ছিল। দেখো, অ্যাজ এ নেচার লাভার বা অ্যাজ এ অ্যাডমায়ারার অফ নেচার, হয়তো পার্সিয়ালি হি হ্যাড taken proper decision, good decision, he had made a good decision, but he had the lacking, actually he didn't have the farsightedness, এটা আমরা বলতে পারি যে ভবিষ্যৎকে তিনি দেখতে পাননি, ভবিষ্যতে কি ঘটতে পারে, কি হতে পারে, তার মধ্যে যে farsightedness এই জিনিসটা তার মধ্যে ছিল না, অর্থাৎ he had lackings of insight, he had not visualized, he had not foreseen his after life. Okay,
the dismal scenario, the dismal picture of his future. So he had not calculated, estimated his future. So এই জায়গাতেই তার একটা gross flaw lies in his philosophy. He was quite happy and did not think that he had made any mistake or miscalculation in his decision. In fact, he seemed to know well his own mind and what would make him happy. দেখো আলটিমেটলি কিন্তু এখানে উইলসন সে ডিটারমাইন্ড ছিল যে তিনি যে ডিসিশন নিচ্ছেন অর্থাৎ তার নিজের প্রতি এতটাই তিনি কনফার্ম ছিলেন এবং এতটাই তিনি অ্যাসিওর্ড ছিলেন, অপটিমিস্টিক ছিলেন এবং সেলফ রিলায়েন্স তার মধ্যে এতটাই ছিল যে তিনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি যা ডিসিশন নিয়েছেন ফর দ্য সেক অফ হিজ লাইফ, he had taken a good decision, a wise decision. The author's visit to Wilson's cottage. তো এইখানে আমরা দেখছি দেখো, one day the author visited Wilson's house. একদিন অথর উইলসনের বাড়িতে তিনি এলেন, ভিজিট করতে এলেন। It was a small peasant's cottage. তার তিনি যে জায়গায় থাকতেন সেখানকার বর্ণনা একটু দেওয়া হয়েছে, দেখো অথর দিয়েছেন যে এটা একটা ছোট্ট একটা কটেজ, পিজন্টস কটেজ। পিজন্টস মানে যেখানে ফার্মার থাকে, চাষি বা কৃষক, তারা যেভাবে জীবনযাত্রা চালাতে অভ্যস্ত, ছোট্ট কুড়ে ঘরের মধ্যে একটা তিনি ছিলেন, যেখানে যেটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছিল একটা ফার্মার্স কটেজ, বাট ফার্নিশড টিডিলি, কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ছিল জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ইট হ্যাড এ পিয়ানো অ্যান্ড সেলস, এবং বুক সেলস ছিল, সেখানে একটা পিয়ানো রাখা ছিল। ফুল অফ বুকস, যে বুক সেলফে প্রচুর বই ছিল। অর্থাৎ এটা থেকে দেখো, এটা আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি উইলসন ওয়াজ এ বিবলিওফিলি। বিবলিওফিলি মানে কি নিশ্চয়ই জানো। বিবলিওফিলি মানে হচ্ছে one who enjoys collecting and reading books. Okay, full of books. Wilson played on his piano for some time. মাঝে মধ্যে তিনি মিউজিকের অনুরাগী ছিলেন, মিউজিকও তিনি ভালোবাসতেন, তিনি পিয়ানো বাজাতেন, পিয়ানো বাজিয়ে তিনি সময় কাটাতেন। Of course, he was not an expert in the matter and used to spend his spare time by playing on the piano and the game of patience with a pack of cards. এবং তাস খেলতেন মাঝে মাঝে লেজার টাইমটা কাটানোর জন্য। এবং তিনি যেহেতু মিউজিক ভালোবাসতেন, অ্যাডমায়ার অফ মিউজিক, লাভার অফ মিউজিক, তিনি এক্সপার্ট না হলেও, তিনি একজন কি বলবো, প্রোফাউন্ড একজন আর্টিস্ট না হলেও বা এক্সপার্ট একজন ভার্চুয়াসও না হলেও, তিনি কিন্তু এনজয় করতেন। দেখো সবাই যে সব জিনিসটা যে এফিশিয়েন্ট বা এলিজিবল তা নয় কিন্তু, তাই না? তো কেউ ভালোবেসে গান গায়, ধরো কেউ ভালোবেসে গিটার বাজে, অবশ্যই শেখা একটা আলাদা বিষয়। আর বিষয়টার প্রতি যে কি বলবো ক্রেজ বলতে পারি আমরা, বা বিষয়টার প্রতি যে প্যাশন, ওকে, তো প্যাশনের সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে শিখতে তোমার আস্তে আস্তে কিন্তু এফিসিয়েন্সি বা তোমার কম্পিটেন্সি বাড়ে। তো যদিও তিনি একজন এক্সপার্ট ভার্চুয়াসও ছিলেন না, কিন্তু তিনি ভালোবাসতেন পিয়ানো বাজাতে এবং সময়টা মানে অবসর সময়টা কাটাতে। এটা তার এক ধরনের হবিও বলা যেতে পারে। আচ্ছা, এবং তার সাথে তিনি তাস খেলতেন। দি অথর ওয়াজ মাচ ইমপ্রেসড বাই উইলসনস মোড অফ লিভিং হুইচ ওয়াজ সিম্পল, ইনোসেন্ট অ্যান্ড হ্যাপি। এবং এখান থেকে অথর তিনি ডিসিশনে এলেন যে আসলে উইলসন ভীষণই would love to lead a simple lifestyle, ঠিক আছে, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এরকম একটা ব্যাপার আর কি। অর্থাৎ একদম অর্ডিনারি, মোস্ট অর্ডিনারি বলতে পারি আমরা, খুব ক্যাজুয়াল যে লাইফস্টাইল, যার লাইফস্টাইলের মধ্যে কোনো রকম আতিশয্য বা কোনো রকম কি বলবো উশৃঙ্খল জীবনযাপন তার ছিল না। এটা অথরের অবজারভেশন। He no doubt apprehended that he would have to face a critical situation after the end of 25 years. He no doubt apprehended. দেখো প্রথমের দিকে ইমোশনালি তিনি তো কাজ করেছেন, যে তিনি কর্মজীবন থেকে সরে এসেছেন, তিনি চাকরি ছেড়ে দিয়ে সমস্ত অ্যাসেট বিক্রি করে অ্যানুইটি নিয়ে তিনি ডিসিশন নিয়েছেন যে তার রেস্ট 25 ইয়ার্স কেটে যাবে। কিন্তু আস্তে আস্তে যত সময় আগিয়েছে, অ্যাজ টাইম পাসেস, অ্যাজ ডেজ গো অন, তো তার মধ্যে একটা কি বলবো অ্যাপ্রিহেনশন, একটা গ্রিউ উইদিন হিজ হার্ট, একটা প্রিমনিশন বলতে পারে, একটা অ্যাপ্রিহেনশন, একটা ভয় বা ভীতি, সেই ভীতি তার মধ্যে আস্তে আস্তে কিন্তু রাউজ। সেটা কি না, তিনি এটা ভেবেছিলেন যে ডেফিনেটলি হি উড হ্যাভ টু ফেস এ ক্রিটিক্যাল সিচুয়েশন আফটার দ্য এন্ড অফ 25 ইয়ার্স। 25 বছর পর কি হবে, ডেফিনেটলি তখন সে কিভাবে সংসার চালাবে,
কিভাবে তার লাইফস্টাইল সে মেনটেন করবে। তো এই চিন্তা ভাবনাটা কিন্তু তাকে মাঝে মধ্যেই ভাবাতো। ইন এ পেনিলেস স্টেট উইলসন উড হ্যাভ টু কমিট সুইসাইড দেন। এবং তিনি এটা ভাবছেন যে ডেফিনেটলি একটা সময় তিনি হয়তো কপর্দক শূন্য হয়ে যাবেন, অর্থাৎ তার হাতে কোনো টাকা পয়সাও থাকবে না, মানে সবকিছু তিনি খুইয়ে আলটিমেটলি হয়তো তাকে সুইসাইড করতে হবে। আচ্ছা, তো যেটা আমরা একদম লাস্ট পার্টে উইলসনস ট্র্যাজেডি, এই জায়গাটা খুব কি বলবো হার্ট রেন্ডারিং বলতে পারো তুমি। তো আমরা উইলসনস ট্র্যাজেডি যেখানে আছে দেখো, thereafter a long time elapsed because of the world war and his personal preoccupations the author couldn't revisit Capri। তাহলে অথর কিছু পার্সোনাল কাজের জন্য এবং ওয়ার্ল্ড ওয়ারের জন্য তিনি ক্যাপ্রি যেতে পারেননি। হি রিটার্ন দেয়ার সাম 13 years আফটার। তিনি 13 বছর পর আবার সেই ক্যাপ্রি ভিজিট করলেন। তো এখানে আমরা দেখবো যে হিজ ফ্রেন্ড ডিড নো মোর লিভ ইন হিজ ফর্মার গ্র্যান্ড কমোডিয়াস প্লেস। অর্থাৎ অথরের এই ক্যাপ্রি ভিজিটের সময় অথর যাকে সঙ্গে নিতেন প্রায় আর কি, তার যে বুজুম ফ্রেন্ড, তার যে ইন্টিমেট ফ্রেন্ড, তো সেই ফ্রেন্ড যে জায়গায় থাকতো যেখানে তিনি উঠতেন, তো ফ্রেন্ড আর সেই তার যে লাক্সুরিয়াস আর যে কমোডিয়াস প্লেস সেখানে তিনি আর বসবাস করতেন না। সো দি অথর হ্যাড টু লিভ ইন হোটেল। তা অথর যখন আফটার 13 years when he revisited there after 13 years he had to live in a hotel। স্বাভাবিকভাবেই তাকে হোটেলে থাকতে হলো। he learned from his friend, সে তার বন্ধুর কাছ থেকে জানতে বলো that he had been living in Wilson's cottage। he learned from his friend that he had been living in Wilson's cottage। অর্থাৎ তার যে ফ্রেন্ড সে উইলসনের কটেজেই কিন্তু একসাথেই তারা দুজনে বসবাস করত। The author also learned from his friend the grim account of Wilson's last stage। উইলসনের জীবনের যে পরিণতি, করুণ যে পরিণতি, সেই পরিণতিটা তিনি একমাত্র তার ফ্রেন্ডের কাছ থেকে বুঝতে পারলেন, যে ফ্রেন্ড উইলসনের সাথেই থাকতো এবং উইলসনের বলতে পারো পার্টনার, তার যে লাইফ পার্টনার বা সময় কাটানোর তার যে সঙ্গী বা সাথী। দ্য ল্যাটার্স প্ল্যান ওয়াজ অল রাইট। ল্যাটার বলতে এখানে উইলসনের কথা বলা হয়েছে। দ্য ল্যাটার্স প্ল্যান ওয়াজ অল রাইট বাট ইট হ্যাড ওয়ান গ্রস ফ্ল। কিন্তু উইলসনের এই প্ল্যানের মধ্যে একটা ফ্ল ছিল, একটা মিস্টেক ছিল। ওকে, হি ডিড নট ক্যালকুলেট দ্যাট হ্যাপিনেস ফর লং 25 years। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে তার মধ্যে ফারসাইটেডনেস, ইনসাইট, অর্থাৎ ভবিষ্যৎকে যে দেখতে পাওয়া, সেই জিনিসটা তার মধ্যে ছিল না। অর্থাৎ আমরা বলতে পারি দূরদৃষ্টিতে, যাকে আমরা বাংলায় বলি। তো সেই জিনিসটার জন্যই তাকে আলটিমেটলি, এবং তিনি বুঝতে পারেন হি উড উইকেন হিজ উইল পাওয়ার। আস্তে আস্তে তার ইচ্ছা শক্তিটা দুর্বল হয়ে যাবে, অ্যান্ড ডিটারমিনেশন, তার যে কি বলবো, তার যে প্রতিজ্ঞা, তার যে রেজলিউশন, সে রেজলিউশন, এটা স্বাভাবিক। মানুষের সময়ের সাথে সাথে মানুষের যখন আস্তে আস্তে বয়স বাড়ে, স্বাভাবিকভাবেই তার মধ্যে যে ইচ্ছা শক্তি বা অ্যাডভেঞ্চারাস যে মেন্টালিটি বা উইল পাওয়ার বলতে পারি, এগুলো আস্তে আস্তে বিকামিং উইক, ওকে, ফেবল। He had no more the force of mind। উইলসনের মধ্যে আর সেই মানসিক যে জোর, মেটাল, এটা তার মধ্যে আস্তে আস্তে সে হারিয়ে ফেলছিল। টু টেক অ্যাওয়ে হিজ ওন লাইফ আফটার দ্য ল্যাপস অফ 25 years। 25 বছর পর তার মধ্যে সেই মেটাল, সেই উইল পাওয়ার আর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং তিনি এটা ফিল করেছিলেন যে তিনি আস্তে আস্তে উইল পাওয়ার হারিয়ে ফেলছেন। তার মধ্যে সেই ইচ্ছা শক্তি বা তার মধ্যে যে সেই সংকল্প, অর্থাৎ জীবনটাকে সুখে রাখা বা বাকি জীবনটা এই প্রকৃতির কোলে কাটানো, এবং তার সাথে সাথে আগের ফর্মার যে লাইফস্টাইল, সেই ফর্মাল লাইফস্টাইলে তিনি কিন্তু আর ফিরে যেতে পারছেন না। হি হ্যাড নো ইনকাম। ন্যাচারালি তার মধ্যে কোনো সোর্স, কোনো রিসোর্স তিনি হারিয়ে ফেলেছিলেন। তার ইনকাম ছিল না। অফকোর্স হি কুড গেট ক্রেডিট ফর এ ইয়ার বাট আফটারওয়ার্ডস ওয়াজ ইন এ রেচেড হেল্পলেসনেস। হি কুড গেট ক্রেডিট, তিনি হয়তো ক্রেডিট নিয়েছেন, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে হয়তো যে সেই ক্রেডিট মেটানোর ক্ষেত্রেও তার কোনো ক্ষমতা ছিল না। হি কুড গেট ক্রেডিট ফর এ ইয়ার বাট আফটারওয়ার্ডস ওয়াজ ইন রেচেড হেল্পলেসনেস। হি মেড এ half-hearted attempt to commit suicide, survived but became senseless। এবং তিনি একটা অ্যাটেম্প করলেন যে টু কমিট সুইসাইড। ন্যাচারালি যেহেতু তার সমস্ত রিসোর্স
বা আমরা বলতে পারি তার যে কি বলবো বাদবাকি জীবনটা কাটানোর জন্য তার যে পুঁজি বা তার যে ক্যাপিটাল, তার যে অর্থ, সেটা ড্রেনেজ হয়ে গেছে এবং ন্যাচারালি হি মেড এ হাফ হার্টেড অ্যাটেম্প টু কমিট সুইসাইড, এবং এক ধরনের তিনি সুইসাইড অ্যাটেম্প করলেন, সার্ভাইভড বাট বিকেম সেন্সলেস, কিন্তু আলটিমেটলি তিনি অল্পের জন্য বেঁচে গেলেন, লাকিলি সেন্সলেস হয়ে ওই পার্টিকুলার জায়গায় তাকে আমরা দেখতে পেলাম। হি ওয়াজ রিমুভড টু দ্য হসপিটাল এবং ওই সিচুয়েশনে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। when he recovered and returned from the hospital, he was turned somewhat unbalanced, dull. He had no money and no resource to sustain himself. এবং এই যখন তিনি সুইসাইড অ্যাটেম্প করলেন ওই সময় যারা প্রেজেন্ট ছিল ওই স্পটে উইলসনকে ওই সেন্সলেস অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করে অ্যাডমিট করানো হলো, এবং যে সময় কমপ্লিটলি তার নিজের ওপর কোনো কনফিডেন্স এবং নিজের ওপর কোনো স্ট্রেংথ ছিল না। he had no money and no resource to sustain himself. আচ্ছা, নেক্সট পার্টে আমরা আসছি। his former maid Asant took pity on him and gave him a shelter in the woodside of her cottage. She gave him food, but her husband compelled him to drudge her. His wife was full of misery and humiliation. The author felt pity for Wilson and tried to contact him, but Wilson avoided his friends and acquaintances. One day the author and his friend saw him, but they could not directly face him. তাহলে প্রথমের দিকে তিনি অসুস্থ হয়ে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন হসপিটাল থেকে আসার পর, তিনি যখন আনব্যালেন্সড বা টোটালি যখন মানসিক ভারসাম্য তিনি হারিয়েছেন, ঠিক আছে, প্রচন্ড অসুস্থতার মধ্যে তার যে ফর্মার যে মেড অসন্ত টুক পিটি অন হিম, তার প্রতি করুণা দেখালো এবং গেভ হিম এ শেল্টার, এবং সেখানেও তার যে রেস্ট যে লাইফটা, তো সেখানে অসন্ত তাকে হেল্প করলো, তাকে অ্যাসিস্ট করলো তার সাথে থাকার জন্য। সি গেভ হিম ফুড, বাট হার হাজব্যান্ড কম্পেলড হিম টু ড্রাজ হার্ট। হিজ লাইফ ওয়াজ ফুল অফ মিজারি অ্যান্ড হিউমিলিয়েশন। এবং এই ঘটনায় অথর কিন্তু ভীষণ পিটি বোধ করলেন, খুব দুঃখ বোধ করলেন এবং তার প্রতি ভীষণ সহানুভূতি এবং খুব করুণা দেখালো অথর এটা শোনার পর, এবং তিনি চেষ্টা করলেন এই উইলসনের সাথে কমিউনিকেট করা আর কি, ওকে, তাকে মিট করা বা তার এই শারীরিক যে অবনতি সেটা সরাসরি ফেস করা, দেখা এবং তাকে সান্ত্বনা দেওয়া, কনসোল করা, কিন্তু অ্যাভয়েডেড উইলসন, কিন্তু তিনি নিজে থেকে চাইলেন না কারোর সাথে মিট করতে। ওয়ান ডে দি অথর অ্যান্ড হিজ ফ্রেন্ড স হিম, but they could not directly face him. Wilson's death. Acha. The author came to know of the end of Wilson's tragic life. Ultimately, author জানতে পারলো যে উইলসনের একদম অন্তিম পরিণতি, অর্থাৎ তার মৃত্যু। Some time after enduring a painful life for 6 years, 6 বছর দীর্ঘ একটা যন্ত্রণা, কষ্ট, দুঃখ ভোগ করার পর আমরা দেখছি হি ডাইড অ্যাট লাস্ট, উইলসন মারা গেল। হি ওয়াজ ফাউন্ড ডেড অন হিজ ফেভারিট সেক্লুডেড স্পট অফ দ্য হিল সাইড, পারহ্যাপস ওয়াইল এনজয়িং লাভলি ন্যাচারাল সাইটস অ্যারাউন্ড হিম। কিন্তু তার যে ইচ্ছা, তার মানসিক যে একটা কি বলবো, একটা প্রবল তার মধ্যে যে ইচ্ছা শক্তি ছিল, যে তিনি আলটিমেটলি কিন্তু ওই নেচারের কোলেই তিনি মানে মারা যাবেন, এটা তার বলতে পারি আমরা প্রথম থেকেই বরাবরই তার একটা বাসনা বা তার ইচ্ছা বা তার বলতে পারো যে একটা ডিজায়ার, একটা ড্রিম বলতে পারি আমরা। তো এই হচ্ছে স্টোরি ইন আউটলাইন, স্টোরি ইন ব্রিফ। তো গল্পটা আমার মনে হয় তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, ফিল করলে। এরপর আমরা এই টপিকটার উপর আমরা কিছু মডেল কোয়েশ্চেন্স ডিসকাস করব। ততক্ষণ একবার ওভারঅল গল্পটা একটু দেখে নাও, ওকে। আমরা আসছি পরের পার্টটায়।